দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় রাজনৈতিক মতবাদ। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, প্রধান নির্বাহী বাংলা ফাউন্ডেশন, এবং অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন AKM ওয়াহিদুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, নির্বাচনী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। প্রধান উপদেষ্টা বলেছেন 2025-এর শেষে অথবা 26-এর শুরুতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। আর বিএনপির পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপের দাবি জানানো হয়েছে। অবশ্য প্রধান উপদেষ্টার যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে অন্য বিএনপি ছাড়া অন্য সব রাজনৈতিক যেসব দলগুলো রয়েছে, সেই সব দলগুলো কিন্তু প্রধান উপদেষ্টা বক্তব্যকে স্বাগত জানিয়েছে। আলোচনার শুরুতে আমি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, বিষয়টি হচ্ছে মানে এই বক্তব্যের পর কিংবা বেশ কিছুদিন আগে থেকে একটা বিষয় ঘুরে ফিরে সামনে আসছে, সেটা হচ্ছে যে বিএনপি কি একাই দ্রুত নির্বাচন চাচ্ছে, যেহেতু অন্য সব রাজনৈতিক দল সেরকমটা বিএনপির মতো আসলে সরবে সামনে আসা চোখে পড়ছে না, কারণ তারা দ্রুত নির্বাচন নয়, সংস্কারের পক্ষে বেশি জোর দিয়েছেন। ধন্যবাদ আপনাকে এবং অনলাইনে আমার সহ-আলোচক এবং বাংলা ভিশনের সমস্ত দর্শক শ্রোতা। প্রশ্নটা হচ্ছে যে আপনি দুইটা জিনিস লক্ষ্য করবেন। নির্বাচন দাবি কিন্তু শুরু থেকেই করছে বিএনপি, এবং একটা রাজনৈতিক দল যাদের কনফিডেন্স আছে যে আমরা জনভোটে আমরা বিজয় লাভ করব, এটা তো কনফিডেন্স থেকে হয়। সেই হিসাবে তো সে নির্বাচন চাইবেই, এটা অযৌক্তিক কিছু না। পাশাপাশি যদি আওয়ামী লীগ যেহেতু আজকে নাই বলতে আমি ওই চ্যালেঞ্জ করছি না, কারণ বদিউল আহমেদ মজুমদার যে পদের কথা বলে এগুলা কোনো ওজন ক্যারি করে না আমার কাছে ব্যক্তিগতভাবে। কারণ আপনি নির্বাচন কমিশন সংস্কার সংক্রান্ত কাজে আছেন, ফার্স্ট ক্লাস করেন, কি কি ক্রাইটেরিয়া আপনি নির্বাচন কল করবেন সময় মতো, এতে যারা যারা আসতে পারবে বা আসবে, এতে আওয়ামী লীগ না আসলে কি হবে, আসলে কি হবে, কিংবা বাধা নাই, মানে এই কথাগুলি এই সময় যায় না। ওই সমীকরণটা পরে এটা খারাপ লাগে শুনতে, কারণ একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লম্বা আন্দোলন করছে, তারপরে যখন সে চলে যায় তখন আপনি 4 মাস ঘনাইতে পারে নাই এখন পর্যন্ত। যারা আমাদের উপদেষ্টা তারা তেমন ফলপ্রসূ কিছু করতে পারেননি, এবং তারা যেমন এক শ্রেণী বলতেছে সময় ক্ষেপণ করতেছে, এটা যেমন মনে হয়, আবার আমরা দেখতেছি প্রশাসনিক কোঅপারেশন তাদের প্রতি নাই, এটাও আছে। তা সবকিছু মিলে যদি আমি চিন্তা করি, তাহলে এই মুহূর্তে আওয়ামী লীগ নিয়ে এত মাতামাতি, মানে বিষয়টা আমার কাছে খুব গ্রহণযোগ্য নয়। এর মানে এই না যে আমি আওয়ামী লীগের বিরোধিতা করতেছি, আমি সিচুয়েশনের ভিত্তিতে বলতেছি। এখন আসে নির্বাচনের যে রোডম্যাপটা আমাদের প্রফেসর ইউনূস সাহেব দিলেন, রোডম্যাপটা কে দিবে অ্যাকচুয়ালি? ইনফ্যাক্ট রোডম্যাপ দেওয়ার কথা নির্বাচন কমিশনের, আমরা অতীতেও তো তাই জানি। সুতরাং প্রয়োজনে তারা নির্বাচন কমিশনকে চাপ দেখ। নির্বাচন কমিশন যদি বলে যে সংস্কার হয় নাই, তাই তুমি বলো কতদিন লাগবে। এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কারণ সংস্কারের দায়িত্বটা কিন্তু ইউনূস সাহেবরা রাখেন নাই, মানে কোন সংস্কারের দায়িত্ব তারা রাখেন নাই, সংস্কার করার জন্য আলাদা আলাদা কমিশন তিনি বানিয়ে দিয়েছেন। তারপরও ধরে নিলাম আমাদের দেশের যে ট্রেডিশনাল, এই ট্রেডিশন মোতাবেক উনিই বলবেন। এখন পর্যন্ত সেখান থেকে বের হওয়া খুব কঠিন, কারণ গত 16 বছর বা মোটামুটি আমরা যদি দেখি, আমরা মোটামুটি সরকার প্রধানের সিদ্ধান্তের মধ্যেই ছিলাম। সেই হিসাবে ইউনূস সাহেব 4 মাস পার করার পর এসে আরো 1.5 বছরের সময় নিলেন বলতে গেলে, যদি 26-এর 30 জুন হয়, এর মধ্যে যদি করেন উনি, তাহলে 1.5 বছর, অলরেডি 4 মাস গেছে, এর বাইরে আরো 1.5 বছর। এখন ন্যাচারালি বিএনপি কতগুলা সিচুয়েশন যদি আপনি দেখেন, তাহলে বিএনপি নির্বাচনে জোর দেওয়াটা যৌক্তিক। আমি কিন্তু বিএনপির পক্ষে বা বিপক্ষে বলছি না। কেন যৌক্তিক? আপনি দেখেন সম্প্রতিকালে কতগুলা হজবরলা সিচুয়েশন হচ্ছে। ইতিমধ্যে আমার প্রশ্নটা ওইখানে, এই যে বিষয়গুলো, এবং বিএনপি তারেক রহমান সাহেব উনিও বারবার বলছেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বিভিন্ন পরিস্থিতির বিষয়গুলো সামনে চলে আসছে, তাহলে অন্য সব রাজনৈতিক দলগুলো এরা কেন? সেটাই, সেই জায়গাটা আমি আসতেছি। বিএনপি চাচ্ছে কেন, আর অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা দেখতে দায় সারা গোছে, দায় সারা বলতে হয়, বললাম কালক্ষেপণ করা যাবে না,
সংস্কারের নামে কাল ক্ষেপণ করা যাবে না, কিন্তু জোরালো তেমন কিছু নাই। পাশাপাশি যদি আপনি যদি লক্ষ্য করেন যে আমরা একটা নতুন দল গঠন করার একটা গন্ধ কিন্তু পাচ্ছি একদম, এবং সেটা মানে যাচ্ছে তাই ভাবে, গন্ধ সেটা একদম স্পষ্ট হয়ে একদম গেছে। ক্লিয়ার হ্যাঁ, হ্যাঁ। যে আমরা একটা দল করব। এবং এটা এখন এই মুহূর্তে পর্যন্ত কি রিং লিডার হিসাবে আছে জাতীয় নাগরিক কমিটি, এবং তার সাথে সমন্বয়কদের একটা সম্পৃক্ততা আছে। বৈষম্য বিরোধী ছাত্র যারা, তারা কিন্তু একটা বিষয়তে খুব দৃশ্যমান করে ফেলছে। সেটা বলছে এই যে কাউন্সিলর যারা ছিলেন, যাদেরকে অপসারণ করা হয়েছে, না না, সে বিষয়টা তো আছেই, ঘুরে ফিরে আসবে, কিন্তু আমার যে প্রশ্নটা সেটা দ্রুত চাওয়ার কি কারণটা আসলে যেটা অন্যরা বুঝতেছে না সেটা হচ্ছে। আচ্ছা, দ্রুত চাওয়ার পিছনে কারণটা হচ্ছে এই যে আপনার বাংলাদেশের যে রাজনৈতিক মানে প্রেক্ষাপট, তাতে আপনি যদি দেখেন এই মুহূর্তে বিএনপি ছাড়া কোনো দল নাই, সুতরাং সে ন্যাচারালি করবে, নির্বাচন চাবে। পাশাপাশি দীর্ঘ 16 বছর কিন্তু তারা নির্যাতিত হয়েছে এবং এখনো তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলতেছে। এখন আসেন ষড়যন্ত্রটা কেমন। ষড়যন্ত্রটা হইল তারা বলতেছে আমাদেরকে নির্বাচন দাও এবং সংস্কার করতে এত সময় লাগার কথা না। আর এদিকে আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা সংস্কার করতেই পারবে না। দুইটা বিষয় আমার কাছে স্পষ্ট। সংস্কার করতে পারবে না কেন? আপনি দেখেন যে সমস্ত উপদেষ্টা 8-10 বছর আগে আমাদের এলপিআরে গেছে, তাদেরকে নিয়ে আসছেন উপদেষ্টা হিসেবে, তারা কিন্তু আওয়ামী লীগের লোক। আর যারা সচিব হিসাবে আসে তারাও আওয়ামী লীগের লোক। আপনি 5 তলাটা 7 তলায়, 7 তলাটা 9 তলায় নিচ্ছেন, লোক কিন্তু একই। সুতরাং দুইজন মিলে জাস্ট তারা ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছে। যেমন আসিফ নজরুল সাহেব বলছে আমরা 16 ঘন্টা কাজ করি, তারপরে কুল কিনারা পাই না। তার মানে কি? কাজ হচ্ছে না। বসে বসে বোধহয় হাতে কলমে যেটুকু করানো যায়। তো সেক্ষেত্রে এই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে, আর আজকে যে পরিস্থিতিটা হইতেছে, যেহেতু তারা নির্বাচনটা কিন্তু নিশ্চিত করলেই তারা ক্ষমতায় আসবে, সে কারণে তারা করে। এবং তারা নতুন যেহেতু দল করতে চায়, এই 1.5 বছরের যে গাইড টাইম লাইনটা এখন দিছে, এইটা এই মুহূর্তে 2টা বার্তা দেয় আমার কাছে। একটা বার্তা হইলেই যারা নতুন দল করতে চাচ্ছে তোমরা দ্রুত সময়ের মধ্যে করো। আর যে আরেক পক্ষে সময় দিয়ে আপনার এই বিষয়টা বলতে যাচ্ছেন আর কি। ধন্যবাদ, আমি আসবো আপনার কাছে। অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকি, এর মধ্যে অনলাইনে যুক্ত আছেন আমাদের একেএম ওয়াহিদুজ্জামান। আপনি নিশ্চয়ই আমাদের কথা, আমার যে অতিথি এখানে যে স্টুডিওতে আছেন তার কথা আপনি শুনছিলেন, কিন্তু আমার কাছে আপনার কাছে আমি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে অনেকে বলছে যে যেটা এই যে অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকি উনিও বলে গেলেন যে নিশ্চিত জয়ের সম্ভাবনা এবং পরিস্থিতির অবনতির আশঙ্কাতে দ্রুত নির্বাচন চাচ্ছে বিএনপি। অন্যদিকে অন্য যারা আছে, অন্য সব রাজনৈতিক দল যারা সংস্কারের পক্ষে, দীর্ঘমেয়াদী ইসের পক্ষে, যে তারা এই ভোটে মানে জয়ের ক্ষেত্রে তাদের সম্ভাবনা ক্ষীণ। এক্ষেত্রে এই যে ডিভাইডেশনটা সৃষ্টি হচ্ছে, এই বিষয়ে একটু আপনার কাছে শুনবো। আমি কি আপনার প্রথম প্রশ্নটা থেকে একটু শুরু করতে পারি? শুরু করুন। ওকে, আপনি সম্ভবত একটা ভুল তথ্য দিয়েছেন। সেটি হচ্ছে বিএনপি ডক্টর ইউনূসের বিরোধিতা করে নাই। কিন্তু গতকাল বিএনপি মহাসচিব খুব স্পষ্ট করে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একটা ডেডলাইন দিয়েছেন, উনি একটা ডেট বলেছেন যে ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর থেকে 26 জানুয়ারি, মানে প্রথম অংশ। এবং প্রেস সচিব যেটা দিয়েছেন 26-এর, আপনি দুটার কথার বিষয়ে আপনি নিয়ে আসবেন এই দুটার বিষয়ে। আমি শেষ করি। আচ্ছা, প্রেস সচিব মহোদয় বলেছেন জুন পর্যন্ত, জুনের আগে। মানে তাহলে দুইজনের কথা কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে। এখন দেখেন এই সরকারের কিন্তু সমস্যাটা এখানেই। আজকে একজন উপদেষ্টা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সবাইকে ইন্তেকাল করতে হবে। আমাদের বুঝতে হয় আসলে যে আমাকে কোথায় থামতে হবে, কোন জায়গায় আমি কতটুকু নিতে পারবো। যখন আমার নেয়ার ক্ষমতা কম, তখন আমার একটা অবস্থা তৈরি হয় অন্যের উপর নির্ভর করার, এবং এখানেই কিন্তু সমস্যাটা তৈরি হয়। এই যে ডক্টর ইউনূস এর সাথে ওনার প্রেস সচিবের তো মানে কথাটা দুই রকম হয়ে গেল, দুইজনের বক্তব্য দুই রকম। এখন মানুষ কোনটা বিশ্বাস করবে? বিএনপি কি এটা নিয়ে প্রশ্ন তুলবে না? দ্বিতীয় যে প্রসঙ্গটা আপনি এনেছেন যে অন্য রাজনৈতিক দলগুলো সংস্কার চাচ্ছে, বিএনপি সংস্কার চাচ্ছে না, একদমই একটা মিথ্যা কথা। সরি টু সে, আমি শিক্ষক মানুষ, কখনো আমি এইভাবে বলি না। আমি সাধারণত বলি
অসত্য তথ্য, সঠিক তথ্য নয়, কিন্তু আমি এটাকে খুব জোর দিয়ে বললাম মিথ্যা না, কথা। বিএনপি সংস্কার চাচ্ছে না বিষয়টা এরকম না, চাচ্ছে, কিন্তু বাংলাদেশের সময়ের যে রাজনীতিতে বিষয়টা। সংস্কার শব্দটা প্রথম আনছেই বিএনপি। তারা 2022 সালে 27 দফা দিয়েছে সংস্কার প্রস্তাব, 2023 সালে এটাকে দিয়েছে 31 দফা। এই 31 দফার বিষয়গুলো, এই বিভিন্ন পয়েন্টগুলো ভেঙে চুরে এই বিভিন্ন যে রাজনৈতিক দল দেখতেছেন, নাবালক রাজনৈতিক দল, তারা এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে। কেন আমি বলতেছি নাবালক রাজনৈতিক দল? একটা রাজনৈতিক দল সবসময় নির্বাচনমুখী হবে। আমরা রাজনীতি কেন করি? দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার জন্যই করি, ক্ষমতায় যাওয়ার জন্য করি না। আমরা চাই জনগণের কাছে যাব, জনগণ আমাদেরকে যদি ভোট দেয় আমরা দেশ পরিচালনা করব। আমরা যদি ভালোভাবে দেশ পরিচালনা করতে পারি, জনগণ আবার আমাদের ভোট দেবে। যদি না পারি, জনগণ আরেকটা দলকে বেছে নেবে। আমরা তো তাবলিগ করার জন্য রাজনীতি করি না। এখন আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে রাজনীতি করার জন্য। যারা এখানে ওখানে বিভিন্ন সংস্থার লোকজনের সাথে মিটিং করে বেড়াবে, বিভিন্ন জনের টাকায় বিভিন্ন জায়গায় অফিস করে রাজনীতি করবে, তাদের এই সমস্যাটা হবে। তারা এখানে নেগোসিয়েশন করবে, ওখানে নেগোসিয়েশন করবে, চিন্তা করবে যে আমি সিট পাবো কিনা। এই কনফিউশনটা তাদের। এখন বিএনপি ইলেকশন চেয়েছে এবং বিএনপি বলেছে একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করেন। সংস্কার এমন একটি, এটা নামই হচ্ছে সংস্কার, কর্ষণ থেকে এটা আসছে। সংস্কারের কখনো শেষ হবে না। পৃথিবীতে কোনো জায়গাতেই কোনো সংস্কারই শেষ হয় নাই। আপনি আপনার সংসারের ভিতরে দেখেন, আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে দেখেন, সংস্কারের কখনো কোনো শেষ নেই। কিন্তু এই সরকারের মধ্যে আপনি বললেন 4 মাস, 4 মাসের মধ্যে আপনি এই সরকারের সংস্কারের কার্যকর উদ্যোগ দেখেছেন কি? ট্রাইব্যুনালে বিচারের কাজে পদে পদে বাধা দেওয়া হচ্ছে। আর আরেকটা হতে যাওয়া রাজনৈতিক দলের একজন নেতা বারবার চেঁচামেচি করছেন, বিচারের আগে কোনো ভোট হতে দেওয়া হবে না। বাবা, বিচার প্রক্রিয়া তো শুরুই করতে দিচ্ছ না তোমরা, কারণ তোমরাই তো সরকার চালাচ্ছ। এই সরকারকে জবাবদিহি করতে হবে যে যেই রাজনৈতিক দলটা তৈরি হয় নাই, তার নেতারা কিভাবে সরকারি হেলিকপ্টারে করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সেনাবাহিনীর প্রোটোকল তারা কিভাবে পাচ্ছে, কেন তাদেরকে ঘন ঘন ক্যান্টনমেন্টে দেখা যাচ্ছে, এগুলো জবাব দিতে হবে। বিএনপি এগুলো নিয়ে মোটেই উদ্বিগ্ন না। বিএনপি জনগণের সাথে অত্যন্ত নিবিড়ভাবে কানেক্টেড। বিএনপি তার ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রতিনিধি সভা করেছে, সম্মেলন করেছে, সম্মেলনের মধ্যে কমিটি করেছে। বিএনপি কনফিডেন্ট। বিএনপি চায় যেই সংস্কারটুকু একটা সরকারের করা প্রয়োজন, নির্বাচনের জন্য একটি সুষ্ঠু সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার, শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ওইটুকু করে আপনি নির্বাচন দেন। কারণ একটি নির্বাচিত সরকার না থাকার সমস্যা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। কারণ মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকারি পুলিশ বলেন, সরকারি আমলা বলেন, বা একদম সরকারি কর্মচারী বলেন, কেন কাজ করে? কাজ করে দুইটা বিষয় মাথা রেখে। তৃতীয় আরেকটা আছে, সেটা আমি পরে বলবো। প্রথম কথা হচ্ছে কোনো কিছু পাওয়ার আশায়, যে আমার পদোন্নতি হবে, আমার বেতন বাড়বে, অথবা আমি শান্তিতে থাকব, আমার বদলি হবে না, আমার চাকরির নিশ্চয়তা থাকবে, এগুলো হচ্ছে পাওয়ার আশা। দ্বিতীয় আছে একটা, সেটা হচ্ছে কিছুটা ভয়, যে আমি যদি এই কাজ না করি তাহলে তো আমাকে সাসপেন্ড করে দেবে, আমি যদি এই কাজ না করি আমাকে বদলি করে দেবে। এখন এইটা তারা কখন এই ভয়টা বা এই সমীহটা কখন তারা পায়, এই ভয়টা, এই লোভটা কখন তাদের থাকে? ওয়াহিদুজ্জামান অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক হিসেবে একটা বিষয় বলে গেছেন যে কালক্ষেপণের একটা বিষয় চলে আসছে, এবং উনি যেটা শেষ করলেন। আমি সেখানে আসতেছি। এখন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী যারাই হোক, তারা এই যে সমীহ করা, ভয় পাওয়া বা লোভ পাওয়া, লোভে কাজ করা বা ভয়ে কাজ করে, এটা কখন করে? যখন তারা দেখে যে একটা স্টেবল গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টের যদি একজন মন্ত্রীর কথা না শুনি বা একজন আমলার কথা না শুনি, তাহলে আমাকে বদলি হয়ে যেতে হতে পারে, সে ভয়ে কাজ করবে। অথবা স্টেবল গভর্নমেন্ট আছে, দ্রব্যমূল্য কমায় রাখছে, আমার ইনক্রিমেন্ট হবে, এই লোভটা আছে তার, সময় মতো আমার পদোন্নতি হবে। কিন্তু যদি সে এটা দেখে যেখানে এমন কিছু মানুষ আছে যাদের ভবিষ্যতে, যারা হয়তো 2 বছর পরেও থাকবে না, তখন কিন্তু সে গা ছাড়া ভাবটা থাকবে।
আরেকটা যেটা বললেন একটু আগে, যে এখানে ওই ঘুরিয়ে ফিরিয়ে সেই আওয়ামী লীগের আমলের লোকগুলোকে রাখা হয়েছে, একটা নির্দিষ্ট জেলার লোককে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে এমন একজনকে বিদেশ থেকে অর্থ ফেরত আনার দায়িত্ব দেওয়া হয়েছে যে অর্থ পাচারকারী একজনের আত্মীয়। মানে এগুলা কি সবকিছুর পিছনে ব্যাপারে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখেছেন গত 4 মাসে? মানে আমি একটু এগুলো কি সবকিছু প্ল্যানিং করে করা হয়েছে বলতে যাচ্ছেন? একটু ক্লিয়ার করেন। আমি যেটা বলেছি বিটুইন দ্য লাইন বোঝার চেষ্টা করেন, আমি তো একেবারে ডাইরেক্ট বলবো না, আমি রাজনীতিবিদ। আচ্ছা, সেকেন্ড যে একটা ইস্যু এসেছে নির্বাচনের রোডম্যাপ কে দিবে? নির্বাচন কমিশন তৈরি হয়েছে, নির্বাচন কমিশনের অনেকগুলো কাজ আছে, বাউন্ডারি ডিসপুট আছে কিনা সেটা দেখতে হবে। 4-5 মাস এখানে চলে যাবে, তারা ঘোষণা করবে যে এই সীমানা নিয়ে কোনো আপত্তি আছে কিনা, সবাই নাগরিকরা তারা তাদের আপত্তি আছে কিনা বা তাদের প্রস্তাব আছে কি এইগুলো জানাবে, সীমানা নির্ধারণ হবে, ভোটার তালিকা হালনাগাদ করতে হবে, তারপরে কিন্তু তারা নির্বাচনের জন্য যেতে পারবে। এই কাজগুলোকে শুরু করতে দেওয়া হয়েছে? হয়নি কিন্তু এখনো পর্যন্ত। সুতরাং বিএনপি তো কিছুটা উদ্বেগ প্রকাশ করতেই পারে যে আসলে হচ্ছেটা কি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এটা তো দেখতেই পাচ্ছেন। আমি যেমন দেখতে পাচ্ছি, আপনারা দেশে থেকে আমার চেয়ে আরো বেশি দেখতে পাচ্ছেন। প্রশাসনে একটা স্থবিরতা চলছে। সংস্কার কমিশন এমন উদ্ভট সব সংস্কারের প্রস্তাব নিয়ে আসছে যেগুলো হাস্যকরের না, রীতিমতো এটা কোত্থেকে আসছে, কোন গ্রহ থেকে আসছে। শিক্ষা বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাডার, শিক্ষা ক্যাডার, সেটাকে শিক্ষা ক্যাডারই থাকবে না, বিলুপ্ত করে দিতে বলতেছে। উন্মাদ, তাদেরকে দিয়ে সংস্কার কমিশন তৈরি করা হয়েছে। তো এগুলো নিয়ে আমরা কি প্রশ্ন তুলতে পারি না? এখন নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে, তাদেরকে দল তৈরি করতে হবে, তারপর ক্ষমতায় আনতে হবে। ভাই, যদি রাজনীতি করতে ইচ্ছা হয় তাহলে উপদেষ্টার পদে ইস্তফা দিয়ে রাজনীতিতে এসে রাজনীতি করেন। মানে গাছেরটাও খাবেন তলেরটাও করাবেন, এটা তো হয় না রে ভাই। ধন্যবাদ। আমার ধারণা এটা খুব ভালো করেই বুঝেন যে কি হচ্ছে। আমি আসবো আপনার কাছে, আমি আপনার কাছে আসবো। তার আগে একটু অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি সাহেব, তার কাছে আমি একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যেটা দিয়ে শেষ করেন, যেখানে আপনাকে থামিয়ে দিলাম আর কি, যে এই যে নতুন দল গঠন, এবং আপনি দেখছেন যে দুদিন ধরে যে বিষয়টা নিয়ে বিতর্ক চলে আসছে যে কাউন্সিলর তাদেরকে পুনর্বাসনের, তাদের কাছে আপনার নতুন দল গঠনের সহযোগিতা বা সহায়তা চাওয়া হচ্ছে, এই বিষয়গুলো যে আসছে ঘুরে ফিরে, এগুলো আসলে কিসের ইঙ্গিত? ধন্যবাদ আপনাকে এবং আমার ওয়াহিদুজ্জামান ভাই, ওয়াহিদুজ্জামান ভাই আমার সহ-আলোচক, উনি খুব ভালো বলছিলেন। এই যেটা বললাম, এই যে পুনর্বহাল করার ব্যাপার, আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন যে তারা বলা হচ্ছে কি যে মানে এই যে আন্দোলনটা ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের বক্তব্যটা, আমি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্রদের বক্তব্যটা সেই রকম যে ফ্যাসিবাদীর বিরুদ্ধে অনেকেই আন্দোলন করেছেন কাউন্সিলরদের, এবং সেই কাউন্সিলর নাকি 3 কোটি লোকের প্রতিনিধিত্ব করে। সেজন্য তাদের বলার বিষয়টা সেই রকম যে এলজিআরডি উপদেষ্টা যিনি আছেন তার মাধ্যমে একটা কমিশন বানাবে, কমিশন মানে খুঁজে বের করবে মানে কারা ফেসিবাদের পক্ষে ছিল, বিপক্ষে ছিল। যারা ফেসিবাদের বিপক্ষে যে সমস্ত কাউন্সিলর ছিল তাদেরকে পুনর্বহাল করতে হবে। বিষয়টা এইরকম। আমি আরেকটু পিছিয়ে যাই, নভেম্বর 4-এর পত্রিকা আসছিল, সেখানে কিন্তু পরাজিত যে কাউন্সিলরদেরকে যখন অপসারণ করা হয়েছিল, তখন গাজীপুরের 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে একটা আবেদন করা হয়েছিল সমাবেশে, প্রেস ক্লাবে, কি যে কাউন্সিলরদেরকে পুনর্বাসন করা হোক, এবং এই কাউন্সিলরদেরকে পুনর্বাসন না করার মানেই হচ্ছে এরা ফ্যাসিস্ট এবং রয়ের পক্ষে কাজ করতেছে, এরকম বক্তব্য। এখন আমি এটা মিলাইতে চাচ্ছি যে কথা আমি আগে বলতেছিলাম। তাহলে ওদের যে সমাবেশ প্রেস ক্লাবে আর আজকে হাসনাত আব্দুল্লাহ সার্জিসের যে বক্তব্য, সেটা কিন্তু বোঝা যায় যে আন্ডারহ্যান্ড কোন একটা আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে হয়েছে, তা না হলে এভাবে মিলে যাবার কথা না। নাম্বার 1। নাম্বার 2, আওয়ামী লীগ সরকারের সময় কমিশনার কাউন্সিলর পদে নির্বাচন করছে, মিলে যাবা কাদের সাথে মিলে যাবা একটু সেটা ক্লিয়ার করে। সেটা হলো যে ওই যে বলতেছি, এই মানে বৈষম্য বিরোধী ছাত্র যারা, তারা ওদের সাথে মিলে যেতে চাচ্ছে, কাউন্সিলরদের সাথে। কেন মিলে যেতে চাচ্ছে সেই জায়গাটা আমি আসতেছি। আমি তার আগে বলি, আওয়ামী লীগের সময় এমন কোন কাউন্সিলর কি আছে যে আওয়ামী লীগ সরকারের অধীনে কাউন্সিলর হওয়ার পর ফ্যাসিস্টদের বিরুদ্ধে মাঠে নামবে? এটা মানসিক বিকারগ্রস্ত কোনো ব্যক্তিও স্বপ্নেও দেখবে না ভুলে।
তো আজকে এই কথাটা কেন আসতেছে, সেই জায়গাটা আমি আসতেছি। আপনি যখন নতুন দল করতে চাচ্ছেন, আপনি কল্পনা করেন যে বাংলাদেশে 100 ভোট টোটাল, ধরেন কল্পনা 100 ভোট, এই 100 ভোটের মানে ভিতরে আমরা যদি 2008-এর আগে যাই, তখন একটা জরিপ ছিল যে আওয়ামী লীগ আর বিএনপি মোটামুটি একই রকম ভোটের রেঞ্জে 35 করে তাদের ধরা হয়। তাহলে 35 হলে 70, 100 মধ্যে 70টা ভোট দুটো দলে চলে গেল, বড় দুটো দলে চলে গেল। আর যে 30টা ভোট থাকে তার ভিতরে দেখবেন জামাত সহ যত ইসলামী ফোর্স এবং অন্যান্য দল, রাম শাম যদু মধু, জাতীয় পার্টি বলেন, ছোট ছোট সব দল, এই সবগুলো মিলে যদি হাইয়েস্ট সর্বোচ্চ আমি 15 ধরি, তাইলে হইতেছে 85 টোটাল ভোট। আর 15% ভোট হলো ফ্লোটিং, মানে আমরা যারা দল করি না তারা। তাহলে আপনি বলেন হাসনাত আব্দুল্লাহ যে পার্টিটা করবে তাদের ভোট কোথায়? ওই ভোটগুলো তো বুকড বিভিন্ন দলে, ওদের ভোটটা কোথায়? ওদের ভোট আপনি এক যাইতে পারেন এই 15%-এর দিকে, আর আপনার ভোট কোথায়? ইটস এ নিউ প্রোডাক্ট। আপনি যখন বাজারে একটা টুথপেস্ট নিয়ে যাবেন, দাঁত মাজবে, সবাই তো দাঁত মাজে অন্য একটা পেস্ট দিয়ে, ওটাকে ছেড়ে আপনারটা নিবে কেন? একটার বয়স, একটা টুথপেস্টের বয়স 49 সাল থেকে, আর একটা টুথপেস্টের বয়স যদি আমি জিয়াউর রহমান যেদিন থেকে করলেন সেদিন থেকে ধরি, তাও একটা লম্বা সময়। তারপরে জামাত, তো সবাই তো টুথপেস্ট ব্যবহার করে, তা আপনি হাসনাত আব্দুল্লাহ টুথপেস্ট আমি এই মুহূর্তে কেন নিব? নাম্বার 1। নাম্বার 2, এটা একটা কিংস পার্টি হতে যাচ্ছে। কিংস পার্টি কেন বলছি? এটার পিছনে নাহিদ আছে, মাহফুজ আলম আছেন এবং আসিফ মাহমুদ আছেন। তাহলে তারা নেপথ্যে থেকে, তারা যদি নেপথ্যে না থাকতো, তারা যদি উপদেষ্টা পরিষদ না থাকতো, 5ই আগস্টের পর থেকেও যে একটা দল শুরু করতে তাইলে তারা একটা জায়গায় যাইতো। কিন্তু আজকে 4 মাসে তারা কিন্তু তাদের স্বচ্ছতা অনেকটা হারাইছে। আমি এর আগেও বলছি, যখনই আপনার স্বচ্ছতা হারাবেন তখনই আপনার পপুলারিটি কমতে থাকবে। অনেক বিষয় চলে আসছে, শেষ করি। এখন আসেন, তাহলে এরা কি করতেছে? এখন এই কাউন্সিলরদের একটা সো-কল্ড কমিশন বানায় বলবে, কারণ কাউন্সিলর যারা আসবে তারা কিন্তু এখন নোহোয়ার, বিএনপিকে নিতে পারবে না, কারণ বিএনপি তো সুনিশ্চিত, তার বিজয় সুনিশ্চিত। সুতরাং এখন কাউন্সিলরদের উপরে ভর করে তারা চিন্তা করতেছে এই কাউন্সিলরগুলোর সাইডে তাদের সাথে কিছু লোক আছে। এবং শুধু তাই না, তারা কিন্তু বলছে ওই জায়গায় প্রশাসন বসাইতে পারবে না, প্রশাসক। কারণ প্রশাসক কারা? প্রশাসক কিন্তু আমলা। সেই আমলারা তাদের মূল সরকারের অবস্থাটা কি করতেছে? আসিফ নজরুল ধরাশায়ী, তো সব উপদেষ্টারা ধরাশায়ী ওই আমলাদের কাছে। কাজেই আপনি যখন কাউন্সিলর পদে আমলা বসায় দেন, দে উইল বি জাস্ট জিরো। আপনি ওই আমলাদের এক দাঁতের বুদ্ধিও এই উপদেষ্টাদের নাই। এই যেমন আমি একেবারে বলি এই বাচ্চা উপদেষ্টা, তা নাই। মুখে আমরা যতই বলি তারা বিদ্রোহের জন্য ঠিক আছে, ক্ষমতায় না গিয়ে একটা দল গঠন করতো, তাতেও পপুলারিটি পাইতো, কিন্তু আজকে তাদের ওয়ে নাই। সুতরাং প্রোডাক্ট মার্কেটিং করার জন্য তারা এই জায়গাটা বেছে নিছে যে কাউন্সিলরের সাথে আমরা আতাত করি সোজা বাংলা, এবং এটা প্রপারলি পুরোটাই বিএনপির বিরুদ্ধে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। এবং সেজন্য বিএনপি নিশ্চয়ই বুঝছে, তাই বিএনপিও নির্বাচনের জন্য বেশি চাপ দিচ্ছে এবং আগায় আসতে চাইতেছে। ধন্যবাদ। সময় যত লম্বা হবে বিএনপির তত লোকসান হবে বলে। ধন্যবাদ অ্যাডভোকেট আবু হেনা রাজাকি সাহেব। একে মহাদুজ্জামান আপনি নিশ্চয়ই শুনছিলেন, এবং ওনার যে কথা শেষ, সেটা দিয়ে আমি আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই যে বিএনপির বিরুদ্ধে যাচ্ছে এই দল গঠন, এবং কেউ কেউ বলছে যে যেহেতু বড় দল দুটো, আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপি একা, এদের টক্কর দেওয়ার জন্যই এই দল গঠন, এরকম কথা আসছে। এইসব বিষয়ে আমি আপনার কাছ থেকে শুনবো। প্রথম কথা হচ্ছে বিএনপি কিন্তু দল গঠনের বিরুদ্ধে না। এই দল গঠনের বিষয়টা দল গঠনের বিরুদ্ধে কেউ না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে একটি মিটিং এ আলাপ করেছে, বৈঠকে আলাপ করেছে, এবং উনি স্বাগত জানিয়েছেন। আমি সেই মিটিং এ উপস্থিত ছিলাম এবং আমাদের আরো নেতারা উপস্থিত ছিলেন। উনি স্বাগত জানিয়েছেন। উনি তাদেরকে বলেছেন যে এটা যেন সুষ্ঠু রাজনৈতিক প্রসিডিউর মেনটেন করে এটা তৈরি করা হয়। এবং আমি চাইবো যে প্রথমত আমি তো চাইবো যে আপনারা ভালো রাজনীতিবিদ, আপনারা একটা সফল আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তাদের মধ্যে আপনারা ছিলেন, আমি তো চাইবো যে আপনারা আমার রাজনৈতিক দল করেন। কিন্তু যদি আপনারা রাজনৈতিক দল আলাদা তৈরি করতে চান, আমার পূর্ণ সহযোগিতা থাকবে, সম্পূর্ণ আমার সমর্থন থাকবে। কিন্তু আমি চাইবো আপনারা রাজনৈতিক প্রসিডিউর মেনটেন করে এটা তৈরি করেন, এবং আমি চাইবো যেন আপনারা আমাদের বিকল্প হয়ে উঠতে পারেন। মানুষ আমাদের ভোট না দিলে যেন আপনাদের ভোট দেয়। উনি কিন্তু এই কথা বলেছেন। এখন যখন এটা তৈরি হওয়ার প্রসিডিউর শুরু হলো, তখন আমরা দেখতে পাচ্ছি যে
ওনার নাম কি, নাসির পাটোয়ারি, উনি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে নাম চেয়ে বেড়াচ্ছেন ওই প্রশাসক নিয়োগের জন্য। সিটি কর্পোরেশনের প্রশাসক কি হবে এই নাম উনি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে চেয়ে পাঠাচ্ছেন। তো উনি তো সরকারের কেউ না, উনি নাম চাওয়ার কি? তো তখন আমরা কিন্তু বুঝতে পারতেছি এটা কিংস পার্টি তৈরি করার একটা পরিকল্পনা হচ্ছে। এবং তাদের যে কর্মকাণ্ড, যে এই যেটা বললেন যে কাউন্সিলরদেরকে কাউন্সিলর হান্টিং, এখন উনাদের মাথায় হতে এই চিন্তাটা ঢুকেছে যে কাউন্সিলররা এই আওয়ামী লীগ আমলে যারা কাউন্সিলর ছিল সবাই মাসলম্যান, আর এরা তো এদের একটা ব্যাখ্যা তারা দিয়েছে যে তারা বলছে যে সমস্ত কাউন্সিলররা নির্দলীয়ভাবে স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছিলেন বা বিএনপির থেকে বিদ্রোহ করে নির্বাচিত হয়েছেন অথবা জামাত ইসলামী থেকে নির্বাচিত হয়েছেন, তাদেরকে তারা পুনর্বহাল করবেন বা তাদেরকে তারা প্রশাসক হিসেবে নিয়োগ দেবেন। এখন কথা হচ্ছে কি, বেশিরভাগই স্বতন্ত্র সদস্য, এটাও সত্যি, বা স্বতন্ত্র কাউন্সিলর, কিন্তু এই স্বতন্ত্র কারা? আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল এরা, এরা অন্য কোনো স্বতন্ত্র না, এরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল। যেমন গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর, সে কি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল? তো এই ধরনের এরকম অনেক বিদ্রোহী প্রার্থী বিভিন্ন জায়গায় ছিল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই নির্বাচনটা, সেটাই তো প্রশ্নবিদ্ধ। এইটা তো তাদের প্রশ্নবিদ্ধ নির্বাচন। এইটারও আবার একটা ব্যাখ্যা নাসির পাটোয়ারি দিয়েছে, সেটা হচ্ছে যে তাহলে একটা কনসেনসাসে আসতে হবে। কি কনসেনসাস? যে শেখ হাসিনার অধীনে বিগত 3টি নির্বাচন, মানে 14, 18 এবং 24-এ এই 3টি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদের কাউকেই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া, মানে কোনো রাজনৈতিক দল তাদেরকে অংশগ্রহণ করতে নেবে না, এই কনসেনসাসে আসতে হবে। খুব সুন্দর বুদ্ধি আর কি। সেটা হচ্ছে 2018 সালে তো বিএনপি, জামাত ইসলামী সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছে, বাম রাজনৈতিক দলগুলো, তাহলে তাদের কোনো প্রার্থী যেন আর নির্বাচনে এখানে না আসতে পারে। দেখেন, আমি মানে বয়স অল্প হলে যেটা হয় আর কি, উত্তেজনা বেশি থাকে এবং বিভিন্ন জনের বুদ্ধি এরা শুনছে। এটাও দুর্ভাগ্য যে আমাদের অনেক অনেক বয়স্ক মানুষ হয়তো লোভে পড়ে বা করে এই ছেলে পেলে গুলোকে প্যাম্পার করে এদের মাথা আরো নষ্ট করে দিচ্ছে। ফলে এদের এই চিন্তাটা তাদের মাথায় এইভাবে আসছে। এইভাবে চিন্তা করে নাই যে 2018 সালে শেখ হাসিনার অধীনে নির্বাচন করলে যদি সে অযোগ্য হয়, তাহলে 2020, 21, 22 পর্যন্ত হাসনা তার সার্জিস যে ছাত্রলীগ করেছে, নিষিদ্ধ ছাত্রলীগ, বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য ছিল, তারাও ওনাদের পার্টিতে কিভাবে থাকবে? ওনাকে চিন্তা করেছে এটা? ছাত্রলীগ তো একদম অনুষ্ঠানের শেষ দিকে আমি গেজেটটা খুলে দেখেন, একদম বিগত 15 বছর স্বাধীনতার পর থেকে বিভিন্ন ঘটনা এবং বিগত 15 বছর তাদের হত্যা, নির্যাতন, ধর্ষণ ইত্যাদি বহু অপরাধে ফিরিস্তি দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে যারা 2000, যদি আপনি 18 সালের নির্বাচনে অংশগ্রহণ করার কারণে কাউকে রাজনীতি থেকে দূরে রাখতে চান, তাহলে আপনি 2022-20-এ যারা ছাত্রলীগ করেছে তাদেরকে আপনি রাজনীতিতে কিভাবে আনবেন, আপনার দলে আনবেন? খুবই হাস্যকর যুক্তি এগুলো আসছে। এবং আমি আসলেই খুব দুঃখ পাচ্ছি যে আমাদের একটা আশা ছিল যে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা একটা রাজনৈতিক দল তৈরি করবে, তারা মাঠে মাঠে যাবে, তারা গ্রামে গ্রামে যাবে, মানুষের দরজায় দরজায় গিয়ে তারা রাজনৈতিক দলের সদস্য সংগ্রহ করবে এবং আমরা প্রয়োজনে তাদের হেল্প করব, আমাদের কর্মী দিয়ে তাদেরকে সহায়তা করবো যে ঠিক আছে এইভাবে করেন, এইভাবে যান আপনারা। তা না করে তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে সরকারি পদ পদবি ব্যবহার করে এবং একজন উপদেষ্টাকে একেবারে সরাসরি কি বলে এটাকে স্থানীয় সরকার পদে দিয়ে, যেটা নর্মালি এই পদটা সাধারণত এর আগে যেটা হতো ক্ষমতাসীন দলের মহাসচিব বা সাধারণ সম্পাদকরা যে পদটা ক্যারি করতেন, যেই মন্ত্রণালয়টা ক্যারি করতেন, সেইখানে বসিয়ে প্রশাসক নিয়োগ করে ভিজিএফ কার্ড দিয়ে তৈরি করার, মানে কি ভোটার বা সমর্থন তৈরি করার যে চিন্তা ভাবনাটা করছে, একদমই বোকার স্বর্গে বসবাস করছে। ধন্যবাদ জনাব ওয়াহিদুজ্জামান। আমরা একদম শেষ দিকে করতে পারে নাই। আপনাদের দুজনকে বাংলা ভিশনে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্বাগত। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।